Good morning, dear students. How are you? I hope you are well, safe and sound at your home by the grace of Allah. I am also well by the mercy of Allah. Dear students, you know that we are passing a crisis. For this reason, our honorable principal sir is conducting your studies through online classes so that you can continue your studies staying at your home safely. Dear students, today I will teach class 7. Today we will learn English second paper. Let's go to our lesson. Welcome dear students in my class 7, subject English second paper, topic narration. Dear students, I am Mohammad Shahidul Islam, senior English teacher, Ahmed Bawani Academy, Armanitola, Dhaka. Dear students, today we will learn about narration. Dear student, you are the student of class 7, so it is a new chapter for you. You don't know about anything about narration, so I will teach you narration slowly so that you can understand the topic. Dear student, I am telling you in Bengali. narration তোমাদের জন্য একটি নতুন অধ্যায়, তোমরা এই অধ্যায় সম্পর্কে অবগত নও, এই কারণে আমি অতি ধীরে ধীরে তোমাদের রুলগুলো বলবো, নিয়মগুলো বলবো, যাতে করে তোমরা narration অধ্যায়টি শিখতে পারো। ক্লাস 7 এর জন্য এটি একেবারেই একটি নতুন অধ্যায়, তোমরা এই অধ্যায় সম্পর্কে পূর্বে অবগত ছিলে না, এই কারণে আমি তোমাদের ধীরে ধীরে বাংলায় বলবো। যদিও ক্লাসটি ইংলিশ ক্লাস, ইংলিশে নেওয়ার কথা, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি বাংলায় বক্তব্য রাখবো। ইংলিশে ট্রান্সলেট কর, ইংলিশ বলার পরে সেটাকে বাংলা ট্রান্সলেট করে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো। থ্যাংকস। ডিয়ার স্টুডেন্ট, লেটস গো টু আওয়ার লেসন। উই আর স্টার্টিং আওয়ার মেইন লেসন। narration আর টু টাইপস। narration দুই প্রকার, ডিরেক্ট narration অ্যান্ড ইনডিরেক্ট narration। প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। narrationের বাংলা হলো উক্তি। এখন when the speech of the speaker is narrated by the narrator without any change is called direct narration or direct speech. অর্থাৎ বক্তার বক্তব্য বর্ণনাকারী যদি কোনো প্রকার পরিবর্তন না করে, হুবহু বর্ণনা করে, তাহলে পরে তাকে বলে ডিরেক্ট narration. আর when the speech of the speaker is narrated by the narrator in his own language is called indirect narration or indirect speech. অর্থাৎ বক্তার বক্তব্য যদি বর্ণনাকারী তার নিজের ভাষায় পরিবর্তন করে বলে, তাহলে পরে তাকে বলে ইনডিরেক্ট narration. এখন তোমাদের আমি ব্যাপকভাবে বলছি। narration দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ উক্তি এবং আরেকটা পরোক্ষ উক্তি। narrationের বাংলা উক্তি। এখন বক্তা যিনি কথাটা বলবে, ওই কথাটুকু যিনি বর্ণনা করে, সে যদি কোনো পরিবর্তন না করে, হুবহু বর্ণনাকারী তার নিজের ভাষায় কোনো পরিবর্তন না করে হুবহু বক্তার বক্তব্য যদি প্রকাশ করে, তাহলে পরে তাকে ডিরেক্ট narration বলে, প্রত্যক্ষ উক্তি বলে। অপরপক্ষে বক্তার বক্তব্য বর্ণনাকারী যদি তার নিজের ভাষায়, বক্তার বক্তব্যটিকে বর্ণনাকারী যদি তার নিজের ভাষায় ঘুরিয়ে বলে, পরিবর্তন করে বলে, তাহলে পরে তাকে বলা হয় ইনডিরেক্ট narration, পরোক্ষ উক্তি। তাহলে পরে আমরা এখন কী শিখলাম? narrationের বাংলা শিখলাম উক্তি এবং narration দুই প্রকার, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। ইংলিশে হলো ডিরেক্ট narration এবং ইনডিরেক্ট narration। এখন আমরা দেখব যে আমি একটু তোমাদের যে কথাটা বললাম, যে বক্তার বক্তব্য যদি বর্ণনাকারী তার নিজের ভাষায় পরিবর্তন না করে, হুবহু বর্ণনা করে, তাহলে পরে তাকে বলে ডিরেক্ট narration। আবার ওই বক্তার বক্তব্য যদি বক্তা তার নিজের ভাষায় বর্ণনাকারী তার নিজের ভাষায় পরিবর্তন করে বলে, তাহলে পরে তাকে বলা হয় ইনডিরেক্ট narration। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, হাসান সেড টু মি, হাসান আমাকে বলল, আই অ্যাম ইল। হাসান সেড টু মি, হাসান আমাকে বলল, এটা হলো রিপিটিং ভার্ব, ব্র্যাকেটের মাঝখানে আছে আই অ্যাম ইল। এখন হাসান বলেছিল আমি অসুস্থ। হাসান ঠিক যেভাবে কথাটা বলেছিল সেইভাবেই বর্ণনাকারী বলল যে আমি অসুস্থ। হাসান বলেছিল আমি অসুস্থ। আমি অসুস্থ এই কথাটা কে বলেছিল? হাসান বলেছিল। যিনি বর্ণনাকারী তিনি কিন্তু ওই কথাই বলল যে হাসান বলেছিল আমি অসুস্থ। মানে এই বাক্যটিতে, এই সেন্টেন্সটিতে বর্ণনাকারী বক্তার বক্তব্যের কোনো পরিবর্তন ঘটায় নাই, তাহলে পর এটা কি ডিরেক্ট narration। ঠিক এইটার উত্তরটা আসছে, হাসান সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। হাসান আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল। এই বাক্যটিতে, এই সেন্টেন্সটিতে বর্ণনাকারী হাসানের কথাটাকে ঘুরিয়ে নিজের মতো করে পরিবর্তন করে বলেছে। অর্থ কিন্তু ঠিক আছে, কিন্তু প্রথম লাইনটাতে বক্তার বক্তব্যের কোনো পরিবর্তন আনা হয় নাই।
এ কারণে এটা ডিরেক্ট ন্যারেশন। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যখন এটাকে আমরা পরিবর্তন করে ইনডিরেক্ট ন্যারেশন করলাম, তখন বর্ণনাকারী তার ভাষায় ওই বক্তব্যটাকে পরিবর্তন করে ঘুরিয়ে নিজের মতো করে বলেছে, এটাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা কি শিখলাম? যে ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ। এখন প্রত্যক্ষ উক্তিতে বক্তা বর্ণনাকারী বক্তার বক্তব্যের কোনো পরিবর্তন ঘটাবে না, আর পরোক্ষ উক্তিতে বর্ণনাকারী বক্তার বক্তব্যকে পরিবর্তন করে বলবে, এটাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা শিখব কিভাবে এই সেন্টেন্সটা পরিবর্তিত হয়। এর কতগুলো নিয়ম রয়েছে, তোমরা যে নিয়মগুলো শিখতে পারো অনায়াসে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে এবং পূর্ণ নম্বর আশা করি তোমরা পরীক্ষায় পাবে আল্লাহর রহমতে। এখন আমরা শিখব নিয়মগুলো, দেখি। Now we will learn how to change the direct narration into indirect narration. এখন আমরা শিখব কী করে প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে পরিবর্তিত হয়। সেই নিয়মগুলো আমি তোমাদের বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের ইংলিশ বলে আবার বাংলা ট্রান্সলেট করে দিব, যাতে করে তোমরা অতি সহজে বুঝতে পারো। দি ভার্ব হুইচ ইজ আউট অফ ইনভার্টেড কমা ইজ কল রিপিটিং ভার্ব। তোমরা পিছনের সেন্টেন্সটা একটু আবার দেখো, আমি একটু পিছনে গিয়ে তোমাদের দেখাই নিয়ে আসি। হাসান সেড টু মি, এই একটা কথা, এর ভিতরে আছে ইনভার্টেড কমার ভিতরে আইয়া মিল। এই আইয়া মিল যেটুক ব্র্যাকেট দিয়ে আটকানো, এটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ওই ব্র্যাকেটের বাইরে যে অংশটুকু, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি আবার আগে আমি পুনরায় আগের জায়গায় যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। আমি একটু ব্যাকে আসছিলাম যে রিপোর্টিং ভার্বটা কী এবং রিপোর্টেড স্পিচটা কী। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেই অংশটুকু থাকবে সেইটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। আমার আগের উদাহরণটা তোমরা দেখো, হাসান সেড টু মি, হাসান আমাকে বলেছিল আইয়া মিল। এই আইয়া মিল এই কথাটুকু ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা, এই অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই ইনভার্টেড কমার বাইরে হাসান সেড টু মি এই যে অংশটুকু, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন আমরা আমাদের পূর্বের স্থানে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, দি ভার্ব হুইচ ইজ আউট অফ ইনভার্টেড কমা ইজ কল রিপোর্টিং ভার্ব। এখন তোমরা বুঝতে পেরেছো রিপোর্টিং ভার্বটা কী। ওখানে আমি দেখিয়ে নিয়ে আসলাম, এখানে তোমাদের সেটা বলছি। দি ভার্ব হুইচ ইজ আউট অফ ইনভার্টেড কমা ইজ কল রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে, দি ভার্ব হুইচ ইজ আউট অফ ইনভার্টেড কমা ইজ কল রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। নেক্সট, দি পার্ট হুইচ ইজ ইনটু দ্য ইনভার্টেড কমা ইজ কল রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন তোমরা ক্লিয়ার? ওখানে তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম, এখন দেখালাম, এখন বলে দিলাম। অর্থাৎ ইনভার্টেড কমার মাঝখানে যেই অংশটুকু থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখন আমরা শিখে নিলাম যে রিপোর্টিং স্পিচ কী, রিপোর্টেড স্পিচ কী এবং রিপোর্টিং ভার্বটা কী। আচ্ছা, এবার রুল শিখি কীভাবে আমরা চেঞ্জ করব। তোমাদের একটি কথা বলে রাখি, ন্যারেশনের 3টি পরিবর্তন আসবে। একটা হলো পার্সনের পরিবর্তন হবে, 2 নম্বরে টেন্সের পরিবর্তন হবে, 3 নম্বরে 2টা পার্ট একত্রিত হবে কোনো কনজাংশন দ্বারা। আমি আবার বলছি, ন্যারেশন করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমার 3টা পরিবর্তন আসবে। প্রথমত, ইনভার্টেড কমার মাঝখানে যে রিপোর্টেড স্পিচটি আছে সেইটার পার্সনগুলো পরিবর্তন হবে 1। 2 নম্বরে ওইটা যে টেন্সে আছে সেই টেন্সটা পরিবর্তন হবে। তোমাদের সেই রুলগুলো দেখাবো কীভাবে পরিবর্তিত হবে। আর একটা জিনিস পরিবর্তিত হবে, ওই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে 2টি পার্ট একত্রিত হবে কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়ে। এখন আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সেরই ন্যারেশন হয়। হ্যাঁ, এখন আমরা মূলত তোমাদের সিলেবাসে রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, সহজটা। আর এই সহজটা বুঝতে পারলেই তোমরা কঠিনগুলোও পারবে। আমরা আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সই তোমাদের শেখাবো এবং এটাই তোমাদের সিলেবাসে আছে। এখন দেখো কী কী পরিবর্তন আসতেছে, সেই রুলগুলো আমি বলছি, তোমরা একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো, আশা করি ইনশাল্লাহ বুঝে ফেলবে। আমি খুব ধীরে ধীরে বলবো, এক কথা একাধিকবার বলবো যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। রুল অন। আচ্ছা, রুল নম্বর এ, ফার্স্ট পারসন অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে ফার্স্ট পারসনগুলো থাকবে সেইগুলো পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখন ফার্স্ট পারসন কি?
ফার্স্ট পার্সন হলো আই উই, আর এই দুইটির অবজেক্ট হল আইয়ের অবজেক্ট মি, উইয়ের অবজেক্ট হল আস। এই যে চারটা জিনিস বললাম, ফার্স্ট পার্সন আছে কি আই উই, এই দুইটি সাবজেক্টের জায়গায় থাকবে, আর আইয়ের অবজেক্ট মি আর উইয়ের অবজেক্ট আস। এই জিনিসগুলো রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে তাহলে পরে আমরা এইটা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ ওই যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা ছিল সেইখানে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টকে অনুকরণ করে বা সাবজেক্ট অনুসারে আমরা ওই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনটা পরিবর্তন করব। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার বি, সেকেন্ড পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন হলো ইউ, সেকেন্ড পার্সন যদি থাকে সেটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের ভিতরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে অনুসরণ করে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনটি পরিবর্তিত হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে নাম্বার সি, থার্ড পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল রিমেন আনচেঞ্জড। অর্থাৎ তোমার রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে, যেমন হি, শি, নেম, ইট, এইগুলো থার্ড পার্সন। আবার বলি নেম, যে কোনো নাম, হি, শি, ইট, দে, এইগুলো হলো থার্ড পার্সন। এই পার্সনগুলো যদি তোমার রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে তাহলে পরে এগুলোর পরিবর্তন হবে না। আমি আবার বলছি, এখানে তিনটা কথা তোমাদের আমি বলেছি যে রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আবার রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে পরে সেটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আবার যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন থাকে তাহলে পরে এটা পরিবর্তন হবে না, এটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এবং তোমাদের বলছি তিনটি পরিবর্তন হবে। একটা শিখলাম কি পার্সনের পরিবর্তন শিখলাম, আমি এখানে যে কথাগুলো বললাম এটা পার্সনের পরিবর্তন। এরপর আমরা শিখব ভার্বের পরিবর্তন, তারপর আমরা শিখব যে সংযোগের স্থলে কী দেব। এই তিনটার চেঞ্জ আসবে। তোমরা আবার মাথায় রাখো, আমরা যদি একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে পরে আমার তিনটি পরিবর্তন আনতে হবে। এক নম্বর পরিবর্তন হলো পার্সনের পরিবর্তন, যেটা এখন বললাম। দুই নম্বর পরিবর্তন হলো ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, অর্থাৎ যে টেন্সে ওটা থাকবে সেই টেন্স থেকে অন্য টেন্সে চলে যাবে। কিভাবে যাবে সেটা তোমাদের আমি একটু পরে ইনশাআল্লাহ দেখাবো। আর একটা পরিবর্তন হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, ওই রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমাটা উঠেই দেবো, দিয়ে দুইটা সেন্টেন্সকে আমরা একাত্র করবো, মাঝখানে একটা কনজাংশন ব্যবহার করব। এটা এক এক সেন্টেন্স এক এক কনজাংশন। এখন আজকে তোমাদের আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেখাবো, এইখানে কনজাংশন হিসেবে দ্যাট বসবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহার করবো, অর্থাৎ দ্যাট এসে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে দেবে। কনজাংশন অর্থ সংযোগ অব্যয়, অর্থাৎ সংযুক্ত করে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাটেনশন টু মি। এখন আমরা তোমাদের দেখাবো যে টেন্সের পরিবর্তনটা কীভাবে হয়। দেখো, টেন্স উইল বি চেঞ্জড, অর্থাৎ টেন্সের পরিবর্তন আসবে। কীভাবে আসবে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরে সেটা যখন পরিবর্তন হয় যখন ইনডিরেক্ট নেয়ারেশন হবে তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পরে সেটা পরিবর্তন হয়ে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরে সেটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আরেকটু জিনিস দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটু ব্যতিক্রম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। আগে আমরা কি শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট হলো পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে এখন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের যে চারটা টেন্স এইটা তোমার পরবর্তী পাস্ট টেন্সের চারটা টেন্সে পরিবর্তিত হবে, একটু সহজ। কিন্তু এরপরে যে কথাটা তোমাদের বলতেছি, পাস্ট ইনডেফিনিট টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সই থাকে
পাস্ট টেন্সে, তাহলে পরে আমরা মাঝখানের একটা টেন্সকে ড্রপ দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব। কথাটা আবার বলছি, একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে মনে হয়। একটা কথা তোমাদের আবার বলি, এই যে ন্যারেশন আমরা শিখতেছি, তোমাদের কিন্তু অবশ্যই টেন্সের ধারণা পরিষ্কার থাকতে হবে। টেন্স ইজ দ্য বেস্ট অফ ইংলিশ গ্রামার। টেন্স হলো ইংরেজি গ্রামারের একদম ভিত। তোমাদের যদি টেন্সের ভিতরে কোনো দুর্বলতা থাকে তাহলে পরে কোনো কিছুই বুঝবে না। এই জন্য তোমাদের আমি আগেও অন্য ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি, অবশ্যই টেন্সকে খুব সুন্দরভাবে শিখবে। এর অক্সিলারি ভার্ব কী, এর সংজ্ঞা কী, এর স্ট্রাকচার কী, সব কিছু যদি ভালোভাবে শিখো তাহলে তোমরা অন্য চ্যাপ্টার শিখতে পারবে। যেমন আজকে আমি তোমাদের ন্যারেশন পড়াচ্ছি, যার টেন্সের বেস্ট ভালো, ভিত ভালো, সে অবশ্যই আমার সাথে বুঝে ফেলবে, কিন্তু যে টেন্স বুঝো না তার জন্য তো কঠিন। এই জন্য তোমরা এখনও যারা টেন্স ভালোভাবে বুঝতে পারো না, তোমরা অবশ্যই টেন্সটা শিখে নেবে, তাহলে পরে অন্য জিনিসগুলো, আইটেমগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি যা বলতেছিলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যদি ব্র্যাকেটে ইনভার্টেড কমার ভিতরে ওই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ মাঝখানে টেন্সটা ড্রপ যাবে। পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস ড্রপ গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পরে পরিবর্তন হয়ে যাবে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে ওখানে একটা টেন্স ড্রপ যাবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স উইল বি চেঞ্জড ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পরে তারপরে টেন্সটা ড্রপ দিয়ে পাস্ট পারফেক্ট ড্রপ যাবে, হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এভাবে শিখলাম আমরা টেন্সের পরিবর্তনটা। একটা নোট দিচ্ছি, নোটটা দেখো। নোট, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স, খুব মনোযোগ শোনো, দি ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল রিমেন আনচেঞ্জড, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্বটা আছে, যে টেন্সটি আছে, ওই টেন্সের পরিবর্তন হবে না। আর ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, দি ভার্ব অফ রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ রুলস, তাহলে পরে ওই উপরের বর্ণিত রুল অনুসারে ভার্বের পরিবর্তন আসবে, টেন্সের পরিবর্তন আসবে। কথাটা আবার বলছি, আমি তোমাদের আগেই বলছিলাম যে ইনভার্টেড কমার মাঝখানের অংশটির নাম রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটির নাম রিপোর্টিং ভার্ব। এখন এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে পরে রিপোর্টেড স্পিচের ভিতরে যে এই যে টেন্সের পরিবর্তন তোমাদের দেখালাম, এইখানে ভার্বের পরিবর্তন আসবে না, ওই পাস্ট টেন্স হবে না, অর্থাৎ যেই টেন্সে আসে সেই টেন্সে থাকবে। যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের ভিতরে যে চেঞ্জের উপরে যে রুলটা দেখালাম, এইখানে টেন্সের চেঞ্জ আসবে না, অর্থাৎ যেই টেন্স আছে সেই টেন্সে থাকবে। আর যদি রিপোর্টিং ভার্বটি নিজে পাস্ট টেন্সে হয়, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তন আসবে, যে রুলটা তোমাদের এখন দেখালাম। আমি আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়েছো। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে আমরা এই যে তোমাদের রুলটা দেখালাম যে প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট ইনডেফিনিট হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কখন হবে? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। এই কথাটা কিন্তু অতি শক্ত এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে আমরা যে রুলটা এখানে দেখলাম সেইভাবে টেন্সের পরিবর্তন ঘটাবো। আর যদি ওই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে পরে আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তন করব না। আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়েছে। এখন সামনে আসি, তোমার পরিষ্কার হয়ে যাবে। আরও যখন উদাহরণটা দেখবে তখন দেখবে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স উইল বি জয়েন্ট উইথ দ্যাট, যেটা একটু আগে তোমাদের বলেছিলাম যে বিভিন্ন টেন্স বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত হবে, বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত হবে। এখন আজকে আমরা শিখতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হবে দ্যাট দ্বারা, অর্থাৎ আমরা ইনভার্টেড কমাটাকে তুলে দেব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে একাত্র করব, মাঝখানে দ্যাট বসাবো। এই তিনটা পরিবর্তন।
আমি তোমাদের আবার বলছি আমরা কী কী পরিবর্তন করলাম। প্রথমত পার্সনের পরিবর্তন ঘটিয়েছিলাম। সেখানে কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে পরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে বা পরিবর্তন হবে। 1। 2 নম্বরে বলেছিলাম রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে পরে তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে বা পরিবর্তিত হবে, আচ্ছা চেঞ্জড হবে। এরপর বলেছিলাম রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে পর ওই থার্ড পার্সনের পরিবর্তন হবে না। এই 3টা গেল টেন্সের পরিবর্তন। এরপরে বলেছিলাম তোমাদের এইটা গেল পার্সনের পরিবর্তন। তারপর তোমাদের বলেছিলাম যে টেন্সের পরিবর্তন বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তন হবে, যে রুলটা তোমাদের দেখিয়েছিলাম। এরপর বললাম কি যে 2টা সেন্টেন্স সংযুক্ত হবে দ্যাট দ্বারা। এখন আমরা উদাহরণগুলো দেখব, তাহলে পরে আশা করি তোমাদের বাকি ধারণাটা পরিষ্কার হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স উইল বি জয়েন্ট উইথ দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হবে দ্যাট দ্বারা। একটা উদাহরণ দেখো, হি সেজ টু মি, সে আমাকে বলল আই অ্যাম এ বয়। এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, এই শেষটা প্রেজেন্ট টেন্স, যেহেতু শেষটা প্রেজেন্ট টেন্স তাহলে পরে আমাদের ভিতরে টেন্সের পরিবর্তন হবে না, পার্সন কিন্তু পরিবর্তন হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা এখানে শেষ প্রেজেন্ট টেন্স। এই কারণে আমরা যখন অ্যান্সার লিখব তখন রিপোর্টিং ভার্বের ভিতরের টেন্সের পরিবর্তন হবে না, পার্সন কিন্তু পরিবর্তন হবে এবং দ্যাট দ্বারা যুক্তও হবে। দেখি অ্যান্সারটা কি আসলো, হি সেজ টু মি দ্যাট হি ইজ এ বয়। ওইখানে ছিল আই এম এ বয়, এখানে হয়েছে হি ইজ এ বয়। কীভাবে হলো দেখো, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমি কি বলেছিলাম, যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সন থাকে তাহলে পরে সে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। দেখো রিপোর্টেড স্পিচের ভিতরে আছে আই এম এ বয়, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। কাকে ধরবে, ওই সেন্টেন্সের সাবজেক্টকে ধরবে। দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্টে কে আছে, হি। এখন দেখো হি সেজ টু মি দ্যাট দিয়ে যুক্ত করলাম, এরপরে কিন্তু আইয়ের থেকে কে বসছে, হি বসছে। এখন হিয়ের পরে আসছে ইজ, কারণ ওখানে আইয়ের পরে এম হয়েছে, আইয়ের সাথে এমের সম্পর্ক, বা এখন হিয়ের সাথে ইজের সম্পর্ক, এই জন্য হিয়ের সাথে ইজের সম্পর্ক, এই জন্য হি ইজ এ বয় হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, হি সেজ টু মি দ্যাট হি ইজ এ বয়, এটা অ্যান্সারটা কীভাবে হলো, অ্যান্সারটা হলো এইভাবে। দেখো হি সেজ টু মি আই এম এ বয়, এইখানে আই ফার্স্ট পার্সন, এ কাকে ধরেছে, এই বাক্যের সাবজেক্টকে ধরেছে, এই বাক্যের সাবজেক্ট কি, হি। এই জন্যে হি সেজ টু মি এই দ্যাট দিয়ে যুক্ত করলাম, যুক্ত করার পরে এই আইটা এই সাবজেক্ট হি হওয়ার কারণে এখানে হি হয়েছে, তারপর হি ইজ এ বয়। এখন হি এর সাথে ইজ বসছে, এখানে কিন্তু আয়ের পরে এম বসছে, অর্থাৎ আয়ের সাথে এমের সম্পর্ক আর হি এর সাথে ইজের সম্পর্ক। আশা করি এখন ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপর দে উইল সে টু ইউ, এইটা ফিউচার টেন্স, উই আর প্লেইং ফুটবল। আমি তোমাদের কি বলেছিলাম, এই রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে পরে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি হি উইল সে টু ইউ, এই পর্যন্ত আসলে এই সংযোগস্থলে কী দিলাম, দ্যাট দিলাম। দ্যাট ইউ কোন পার্সন, ফার্স্ট পার্সন। কাকে ধরেছে, অবজেক্টকে, অবজেক্টের জায়গায় কে আছে, ইউ, এই ইউ বসে গেছে। আচ্ছা দেখ ডিয়ার স্টুডেন্টস, দে উইল সে টু উই আর প্লেইং ফুটবল, উই কোন পার্সন, ফার্স্ট পার্সন। এ কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, এ বাক্যের সাবজেক্টকে দে উইল সে টু ইউ দ্যাট, দে এই ইউটা উই কোন পার্সন, ফার্স্ট পার্সন। কাকে ধরেছে, সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট কি আছে, দে, এই দেটা এখানে বসেছে। দ্যাট দে আর প্লেইং ফুটবল, দে উইল সে টু ইউ, এইটুকু আছে ফিউচার টেন্সে, আর উই আর প্লেইং ফুটবল এইটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেহেতু এখানে ফিউচার টেন্স রিপোর্টিং ভার্বের ভিতরে, সেই কারণে এখানে টেন্সের পরিবর্তন হবে না, তবে পার্সনের পরিবর্তন হবে। কীভাবে হলো দেখো, দে উইল সে টু ইউ, এই অংশ কিন্তু যেমন আছে তেমনই লিখেছি, এই সংযোগের স্থলে কী বসিয়েছি, দ্যাট বসিয়েছি। এখন উই কোন পার্সন, ফার্স্ট পার্সন। কাকে ধরবে, এই বাক্যের সাবজেক্টকে ধরবে, এই বাক্যের সাবজেক্ট কী আছে, দে, এই দিয়ে বসালাম। এখন দের সাথে কী বসছে, আর বসছে, দে আর প্লেইং ফুটবল, অর্থাৎ যেই টেন্সে এটা আছে এটাও সেই টেন্সে আছে, তবে হ্যাঁ সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্বের সম্পর্ক, সাবজেক্ট যেভাবে হবে ওর সাথে সম্পর্কযুক্ত ওই অক্সিলিয়ারি ভার্বটাই বসবে। এরপর সি নম্বর দেখো, এইখানে হলো পরিবর্তন, দে সেড টু আস, এই সেটটা পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স অবশ্যই এখানকার টেন্সেরও পরিবর্তন হবে, যে রুলটা তোমাদের দেখালাম এটার মূল কথা। দে সেড টু আস, তারা আমাদেরকে বলেছিল উই হ্যাভ ডান দিস সাম, আমরা অঙ্কটি করেছি। অ্যান্সার কী দাঁড়ালো, দে সেড টু অবলিক টোল্ড আস দ্যাট দে হ্যাড, এখানে ছিল হ্যাভ, হয়ে গেল হ্যাড ডান দ্য সাম, অর্থাৎ এই অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, চেঞ্জ হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স।
আর এখানে যদি আমরা সেড লিখি তাহলে পরে টু দেবো, আর যদি টোল লিখি তাহলে পরে টু দেবো না, অর্থাৎ সেড টু লেখা যাবে, সেড টুর পরিবর্তে টোলও লেখা যাবে। যদি আমরা টোল লিখি তাহলে পরে টু ব্যবহার করব না, আর যদি সেড বসাই তাহলে পরে টু দেবো। তাহলে দে সেড টু অবলিক টোল্ড আস দ্যাট দে হ্যাড ডান দ্য সাম। আবার বলছি, দে সেড টু অবলিক টোল্ড আস দ্যাট দে হ্যাড ডান দ্য সাম, অর্থাৎ তারা বলেছিল তারা অঙ্কটি করেছিল। এখন তোমরা আশা করি পরিষ্কার হয়েছে। নেক্সট, হাসান সেড টু মি আই অ্যাম রিডিং এ বুক। হাসান আমাকে বলেছিল যে আমি একটি বই পড়তেছি। অ্যান্সার, হাসান সেড টু অবলিক টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। এইখানে ডিয়ার স্টুডেন্ট দেখো, এইটা পাস্ট টেন্স, অবশ্যই টেন্সের পরিবর্তন আসবে। আই অ্যাম রিডিং এ বুক, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। হাসান সেড টু অবলিক টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। এইখানে ছিল আই, ফার্স্ট পারসন, কাকে ধরেছে? হাসানকে ধরেছে। এখন হাসানের পরিবর্তে আমরা এখানে হি লিখেছি, কারণ একবার তো হাসান লিখেছি, এই জন্য হাসানের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসিয়েছি, হি ওয়াজ রিডিং এ বুক। আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়েছে। এখন ডিয়ার স্টুডেন্টস, আর কিছু পরিবর্তন দেখো। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে হেয়ার থাকে, পরিবর্তন চেঞ্জ হবে দেয়ার। যদি হেন্স থাকে, চেঞ্জ হবে দেন্স। টুডে, দ্যাট ডে। ইয়েস্টারডে, দি প্রিভিয়াস ডে। টুমরো, দি নেক্সট ডে। দিস, দ্যাট, দিস, দোজ, প্লুরাল দিস, নাও, দেন। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি তোমার ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে, তাহলে পরে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন হয়ে এই ওয়ার্ডগুলো হবে। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল, রিনা সেড টু ইউ আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো। এই যে টুমরো, দি নেক্সট ডে, উদাহরণ দেখি। রিনা সেড টু মি দ্যাট শি ওয়াজ গোয়িং টু ঢাকা দ্য নেক্সট ডে। এখানে টুমরোটা নেক্সট ডে হয়ে গিয়েছে। উই সেড টু দেম উই আর গোয়িং টু হেল্প, ইউ আর গোয়িং টু হেল্প আস। উই সেড টু দেম, আমরা তাদেরকে বললাম ইউ আর গোয়িং টু হেল্প আস, তোমরা আমাদেরকে সাহায্য করতে যাচ্ছ। উই সেড টু অর টোল্ড দেম দ্যাট দে আর গোয়িং টু হেল্প আস। নাম্বার 3, বাবুল সেড টু মি, বাবুল আমাকে বলেছিল ইউ উইল মেট মি টুমরো। এই টুমরো দিয়ে নেক্সট ডে হবে। বাবুল সেড টু অবলিক টোল্ড মি দ্যাট আই উড। দেখো এই ইউ কোন পার্সন ছিল? ইউ সেকেন্ড পার্সন, ধরছে কাকে? মিকে। মির সাবজেক্টকে আই, এই জন্য এখানে আই বসে। আই উড মেট হিম দ্য নেক্সট ডে। ডিয়ার স্টুডেন্ট, একটি কথা তোমাদের আবার বলছি, দ্যাটের পরে নতুন সেন্টেন্স শুরু হয়, এই জন্য আয়ের জায়গায় মেয়ের জায়গায় আই হয়েছে। আই কিন্তু সাবজেক্ট, মি কিন্তু অবজেক্ট। এই জায়গাটি যেহেতু সাবজেক্টের জায়গা, এখানে অবজেক্ট বসানো যাবে না। এখন দ্যাট একটি কনজাংশন পরে যে বাক্যটা শুরু হবে সেটা নতুন বাক্য। এই নতুন বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে। এখানে এই ইউটা কাকে ধরেছিল? মিকে। মির সাবজেক্ট কি? আই। আমরা এখানে মির পরিবর্তে আই বসিয়েছি। আচ্ছা, আজিজ সেড টু ইউ আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। এই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আজিজ টোল্ড টু, আজিজ সেড টু অবলিক টোল্ড। যদি আমরা সেড টু ব্যবহার করি, তাহলে পরে সেড বসালে টু দেবো, আর টোল বসালে টু দেবো না। তাহলে আজিজ সেড টু অবলিক টোল্ড ইউ দ্যাট হি হ্যাড গন টু ঢাকা দ্য প্রিভিয়াস ডে। অর্থাৎ ইয়েস্টারডে ছিল, দি প্রিভিয়াস ডে হয়েছে। Dear students, I hope you can understand my class. I believe if you follow my class, you will be able to answer the question correctly in your exam. Thanks. Finish.